হ্যালো স্টুডেন্টস, দ্রবণের 4th ক্লাসে তোমাদের ওয়েলকাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে দু একটা লাইক করে দিও, তাহলে আমারও একটুখানি এন্থু পাই যে হ্যাঁ সবার ভালো লাগছে। আর যদি চাও তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারের যে 4 নম্বর ক্লাস, সেখানে কি পড়বো? সেখানে পড়বো হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা প্রথমে পড়তে গেলে তার আগে আমরা আগের যে ক্লাসে কি পড়েছিলাম সেটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ। সেখানে আমি বলেছিলাম যে সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা লিখতে গেলে কি করতে হবে, একটা নির্দিষ্ট উষ্ণতার কথা হচ্ছে মেনশন করতে হয়। তো আজকে সেই জিনিসটা টেনেই হচ্ছে আমার দ্রাব্যতা আসবে। যে দ্রাব্যতা কাকে বলবে? দ্রাব্যতার ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতা আর একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, ওই গ্রাম সংখ্যাকে বলছে হচ্ছে ওর দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে সোজা কথায় আমি দ্রাব্যতা কাকে লিখব? নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত হয় সেই সর্বাধিক যত পরিমাণ, আচ্ছা যত পরিমাণটার জায়গায় তুমি এটাকে কেটে দিয়ে লিখতে পারো যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়, সেই গ্রাম সংখ্যাকে কি বলে? ওই যে তোমার ওই দ্রাবের হচ্ছে দ্রাব্যতা বলে। ঠিক আছে, ওই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে। এটা তো গেল হচ্ছে সংজ্ঞার ব্যাপার। এবার হচ্ছে কি, আমি এইখান থেকে কি জিনিস বুঝলাম? তো এটা দেখো, এটা অনেকটা হচ্ছে আমার যেরকম সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা ছিল তার মতোই। সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাতে আমি কি পড়েছিলাম? যে আমার কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যতটা হচ্ছে সর্বাধিক দ্রাব দ্রবীভূত হয়। এখানে শুধু চেঞ্জ কোথায়? এখানে হচ্ছে তোমাকে দ্রাবকের পরিমাণটা হচ্ছে ফিক্সড করে দিয়েছে, তোমাকে দ্রাবকটা বলে দিয়েছে সেটা 100 গ্রামই হতে হবে। ঠিক আছে, তার মানে আগেরটার ক্ষেত্রে ধরো আমি যদি একটা পুরনো উদাহরণ তুলি, যে ধরো 1 লিটার জলে তোমার হচ্ছে 5 চামচ চিনি, বা 5 চামচ তো লেখা যাবে না, আমি ধরো গ্রামে যদি করি যে 5 গ্রাম চিনি হচ্ছে তার মধ্যে দ্রবীভূত থাকতো। ঠিক আছে, এবং সেটাই হচ্ছে ওর সম্পৃক্ত দ্রবণ। তার মানে 5 গ্রাম চিনির থেকে বেশি হচ্ছে দিলে সেটা অতিপৃক্ত হয়ে যাবে। তাহলে এটা আমি 1 লিটার জলের ক্ষেত্রে করেছি, কিন্তু দ্রাব্যতা করতে গেলে আমাকে সবসময় সেটাকে কোথায় মাপতে হবে? 100 গ্রাম মানে জলের মধ্যে যতটা গ্রাম আমার হচ্ছে চিনি মিশবে তাকেই ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে। তার মানে এটাকে যদি আমি 100 গ্রামে আনি, 1 লিটার মানে হচ্ছে কত? হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তো মানে 1000, আমি যদি ওটাকে হিসেবে দেখি, অবশ্য না, এখানে তো আমার লিটার হিসেবে করা আছে। তো ঠিক আছে, 1 লিটার মানে হচ্ছে ওখানে আমার 1000 গ্রাম। তো 100 গ্রাম মানে কি হচ্ছে? 100 গ্রামের মধ্যে কত থাকবে? এটা হচ্ছে 0.5 গ্রাম চিনি থাকবে। তাহলে 0.5 গ্রামটা হবে হচ্ছে ওই দ্রাবের দ্রাব্যতা। বোঝাতে পারলাম? তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় যেটা বলতে হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকবে। এবার এইটা বের করার সময় কি বের করতে হয়, মানে এটাকে কোনো পদার্থের নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা বের করার সবথেকে সোজা এটার একটা মানে গাণিতিক রূপ আছে। গাণিতিক রূপটা কি? সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই ওই দ্রবণেই হচ্ছে দ্রাবকের ভর, মানে খুব সোজা কথায় দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এই যে মানটা আসবে সেটাই হবে হচ্ছে ওর দ্রাব্যতা।
ঠিক আছে। আর দ্রাব্যতাটা কি, দ্রাব্যতা হচ্ছে দুটো যে জিনিস তার মধ্যে অনুপাত। এই যে দেখো ওপরেও কি হচ্ছে, আমি দ্রাবের ভর আছে, নিচেও কি হচ্ছে দ্রাবকের ভর আছে। তো দুটোরই ওপরে ভরের একক আর নিচের আমার যে দ্রাবকের ভরের একক, দুটো ভরের একক হচ্ছে কেটে যায়। তো কেটে যাওয়ার জন্য যেটা হয় যে দ্রাব্যতার কোনো একক থাকে না, তার মানে এটা একটা এককবিহীন রাশি। ঠিক আছে, তাহলে এখান থেকেও হচ্ছে একটা জিনিস মনে রাখতে পারবে যে একটা এককবিহীন রাশির উদাহরণ দিলে যে আমার দ্রাব্যতার একক যেটা, সেখানে হচ্ছে কোনো একক থাকে না। তো কেন একক থাকে না, কারণ হচ্ছে এটা দুটো ভরের অনুপাত বের করা হয়। তাহলে কি দ্রাব্যতা কিভাবে বের করব, সেটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণে দ্রাব যতটা থাকবে, যেমন এখানে 100 গ্রাম দ্রবণে কত দ্রাব ছিল, সেটা হচ্ছে 0.5 গ্রাম। তো 0.5 গ্রাম আর এখানে তোমার হচ্ছে 100 গ্রাম দিয়ে কি করব, আমি এটা 100 দিয়ে গুণ করে দেব। 100 দিয়ে গুণ করলে কি হবে, এই 100 আর এই 100 কেটে যাবে, এই জন্যই এখানে 100 গ্রামটা নেওয়া হয়। তো খোলে কি হবে, এই যে ওপরের যে জিনিসটা পড়ে থাকবে সেটাই হবে ওর দ্রাব্যতা, দ্রাব্যতার কোনো একক থাকবে না। আশা করি বোঝাতে পারলাম। তো এই গেল হচ্ছে আমার দ্রাব্যতা। এবার পরীক্ষায় আর কি কি প্রশ্ন আসে, পরীক্ষায় তোমাকে একটা প্রশ্ন দেয় এরকম যে 20 ডিগ্রি উষ্ণতায় জলের মধ্যে খাদ্য লবণ বা তোমার যেটা নুনের দ্রাব্যতা 35, এর অর্থ কী। ঠিক আছে, তাহলে তোমায় কি বলছে, অন্য একটা কালি নি, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি বলেছে, যে জলে কি হচ্ছে NaCl, NaClটা কি আমার অ্যাকচুয়ালি আমার হচ্ছে খাদ্য লবণ। তো খাদ্য লবণের কি হচ্ছে দ্রাব্যতা 35, এটা তোমাকে বলে দিয়েছে, তোমাকে বলে দিয়ে বলছে এর অর্থ কি। তো তোমাকে তখন কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে হচ্ছে যে 20 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করলে ওই উষ্ণতায় খাদ্য লবণটা কী হয়ে যাবে, ওটা হচ্ছে সম্পৃক্ত হবে। কারণ সর্বাধিক যতটা পরিমাণ দ্রবীভূত হতে পারে, তাই তোমাকে লিখতে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে, কারণ সবসময় দ্রাব্যতা আমরা মাপছি হচ্ছে 100 গ্রামে। তো 100 গ্রাম জলে কি কত পরিমাণ হচ্ছে NaCl মেশাতে হবে, হচ্ছে 35 গ্রাম যদি আমি NaCl মেশাই তাহলে কি হয়ে যাবে, দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত হবে। তো এই হচ্ছে জিনিসটা লিখতে হবে, এইটুকু লিখলেই তোমাকে মোটামুটি 1 নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাকে যে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে যে দ্রাব্যতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে। তো প্রথম হচ্ছে দ্রাব্যতা কী কী বিষয়ের ওপর নির্ভর করছে। তো মানে কোনো একটা নির্দিষ্ট দ্রাবের যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে মোট 4টে বিষয়ের ওপর ডিপেন্ড করে। তাহলে আমি এখানে লিখে দিই, দ্রাব্যতা নিয়ন্ত্রক, মানে কি কি ফ্যাক্টর রয়েছে যেটা দ্রাব্যতাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো 1 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, যেটা কারণ কি আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে কোনো দ্রাবের যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা সেটা কি হয়, বৃদ্ধি পায়। আর যদি আমি তাপমাত্রা হ্রাস করি তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হচ্ছে কমে যাবে। কিন্তু কি সেই জন্য কি হচ্ছে যে একটা নির্দিষ্ট তরলে একটা হচ্ছে নির্দিষ্ট তার উষ্ণতা মেনশন করা দরকার। আমি যদি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে একরকম তোমার দ্রাব্যতা হবে, কমিয়ে দিলে একরকম দ্রাব্যতা হবে। তাই জন্য তাপমাত্রা হচ্ছে একটা নিয়ন্ত্রক। বোঝাতে পারলাম? এখান থেকে তোমার শর্ট কোয়েশ্চেন যদি আসে, সেই শর্ট কোয়েশ্চেনটা আসবে হচ্ছে তোমাকে একটা ওই ড্যাশ পূরণ দিতে বলবে বা সত্য মিথ্যা লিখতে বলতে পারে। তোমাকে বলবে যে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কোনো দ্রাবের হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় বা কোনো দ্রাবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। দিয়ে এবার তোমাকে বলবে এটা তোমার সত্য না মিথ্যা, এটা হচ্ছে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবার কি হচ্ছে সেকেন্ড পয়েন্ট, কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার দ্রাব ও দ্রাবকের প্রকৃতি। এবার ব্যাপারটা হচ্ছে দ্রাব আর দ্রাবকের প্রকৃতি কি,
সেই জিনিসটা হচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন দ্রাবক, সেখানে একটা নির্দিষ্ট দ্রাবকের দ্রবীভূত হওয়ার ক্ষমতা হচ্ছে আলাদা। মানে কি, ধরো আমি 100 গ্রাম জলই নিয়েছি, 100 গ্রাম জলে যদি আমি চিনি দিই সেটা সেটা যে পরিমাণে গুলবে, আমি যদি নুন দিই সেটা আলাদা পরিমাণে গুলবে, ঠিক আছে। তাহলে আর দ্রাবকের প্রকৃতি আবার সেমভাবে জলের মধ্যে চিনিটা যতটা গোলে, হয়তো আমি ধরো অ্যালকোহলের মধ্যে চিনি দিচ্ছি, তাহলে সেটা একটু অন্যরকম গুলবে। তাহলে আর দ্রাবকের প্রকৃতির ওপর, মানে ওটা কোন রকম অবস্থায় রয়েছে তার উপরও কী করে হচ্ছে আমার দ্রাব্যতা ডিপেন্ড করে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রাবকের পরিমাণ। দ্রাবকের পরিমাণ যদি আমি বাড়াই তাহলে কি হবে, তাহলে হচ্ছে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, গেল। আর লাস্ট যেটা, এবং এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে চাপ। চাপ বাড়ালে কি হবে, আমি যদি ধরো তোমার তরল দ্রাবকে, সেখানে ধরো যদি আমি কোনো একটা গ্যাস থাকে, সেই গ্যাসটার ওপর যদি আমি চাপ দিই তাহলে কী হবে, সেই গ্যাসটা হচ্ছে বেশি দ্রবীভূত হবে। সবথেকে ভালো উদাহরণ কি, সেটা হচ্ছে আমার ওই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি হয়, যে তুমি অনেক পরিমাণে চাপ দিয়ে সেখানে কি হয়, তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডগুলোকে ঠেসে ঢোকানো হয়। তো তার ফলে যেটা কি হয়, যে ওই অনেক চাপে ওই কার্বন ডাই অক্সাইডগুলো কি হয়, ওই জলের মধ্যে হচ্ছে দ্রবীভূত হয়ে যায়। তাহলে 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হয়ে যাচ্ছে যে আমার চাপ, ঠিক আছে। চাপটা শুধুমাত্র কি হয়, মেনলি গ্যাসীয় দ্রাবকের ক্ষেত্রেই, গ্যাসীয় আমার যদি দ্রাবটা গ্যাসীয় হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রযোজ্য। যদি এটা আমার ধরো জলের মধ্যে চিনি গোলাচ্ছি, তখন আমার চাপ দিলে কিছু এসে যাবে না, তখন ওটা একই থাকবে। কিন্তু আমার যদি দ্রাবর যে জিনিসটা, যেটাকে আমি হচ্ছে দ্রাব হিসেবে ইউজ করছি, সেটা যদি গ্যাসীয় হয়, তখন কি হবে, তখন যদি আমি চাপ দিই তখন হচ্ছে তার দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। তো এখানে যেটা হচ্ছে লেখার, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে, এখানটায় লিখে দিতে পারো গ্যাসীয় পদার্থের, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার এখানেও হচ্ছে কিছু টুইস্ট আছে। সেই টুইস্টগুলো কি, আমাকে আলাদা করে কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে যে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসে যে দ্রাব্যতা লেখার সময় কেন উষ্ণতার উল্লেখ থাকে। তো তখন তোমাকে এই কথাটাই বলতে হবে যে দ্রাব্যতার সংজ্ঞাতে উষ্ণতার উল্লেখ এই কারণেই থাকে, কারণ বিভিন্ন উষ্ণতাতে কি হবে, যে কোনো দ্রাবকের মধ্যে দ্রাবের যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা সেটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। আর এখন যে কটা এই ফ্যাক্টরগুলো বললাম, নিয়ন্ত্রকগুলো, এগুলো হচ্ছে ওভারঅল নিয়ন্ত্রক। পরীক্ষায় যেটা দেয় বা আমাদের বইয়েতেও যেটা করা আছে, বইয়েতে এই নিয়ন্ত্রকটাকে দুভাগে ভাগ করেছে। কীরকমভাবে, তো নিয়ন্ত্রক এটাকে দুটো ভাগে ভাগ কিভাবে করেছে, একটা ভাগ করেছে সেটা হচ্ছে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা, একটা হচ্ছে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা। কারণ ওই যে আমি বললাম চাপটা একটা হচ্ছে অদ্ভুত ফ্যাক্টর, একটাই তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা শুধুমাত্র কি হয় গ্যাসের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। তো ওই জন্যই কী করে, যে বইয়ের মধ্যে এখন এই নিয়ন্ত্রকটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে তোমার যদি তরল দ্রাবক হয়, তরল ধরো তোমার জলের মধ্যে, সেখানে কোনো কঠিন পদার্থ তোমার চিনি নুন সেগুলো যদি মেশাও, তার দ্রাব্যতা কিসের ওপর ডিপেন্ড করে। আর তুমি যদি একটা তরলের মধ্যে তুমি যদি কোনো গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড এইসব যদি তুমি দ্রবীভূত করো, সেক্ষেত্রে তোমার কী কী জিনিসের ওপর সেটা প্রভাব বিস্তার করে, তো সেটা হচ্ছে পড়তে হবে। তো তাহলে যদি আমি কঠিনের ক্ষেত্রে দেখি, সেখানে কি করব, সেখানে হচ্ছে আমার তাহলে চাপের প্রভাব কি, তো এক্ষেত্রে যে চাপের প্রভাব, সেই চাপের প্রভাব হচ্ছে নগণ্য। তোমাকে এটাই হচ্ছে এক লাইনে লিখতে হবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে তোমাকে এই প্রশ্নটা দিল যে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয়সমূহগুলো লেখো। বা তোমাকে প্রশ্ন দিতে পারে যে তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতার ক্ষেত্রে চাপের ভূমিকা লেখো। তো চাপের যদি ভূমিকা বলে তাহলে বলতে হবে যে
মানে কঠিন আর তরল পদার্থ কি হয়, এইগুলোকে তুমি হচ্ছে চাপ দিয়ে এদের কিছু হচ্ছে তুমি মানে তরল পদার্থ তুমি হয়তো হচ্ছে আকারটাকে একটা তুমি শেপ দিতে পারো, কিন্তু তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেইও, তো তাতে কিছু এসে যায় না। আর কঠিন পদার্থকে তুমি চাপ দিয়ে সেরকমভাবে কিছু করে উঠতে পারবে না। তাই জন্য কি হয় যে মানে কঠিন পদার্থের যে দ্রাব্যতার ওপর চাপের সেরকম কোনো প্রভাব নেই, কিন্তু কিসের প্রভাব রয়েছে সেটা হচ্ছে উষ্ণতার। এই দুটোকেই হচ্ছে আমাকে দু ক্ষেত্রেই দেখতে হবে, যে গ্যাসের ক্ষেত্রে কি চাপের কি প্রভাব রয়েছে আর গ্যাসের মানে উষ্ণতার কি প্রভাব রয়েছে। তো চাপের প্রভাব মানে কঠিন পদার্থের ক্ষেত্রে নগণ্য হলো। উষ্ণতার প্রভাবটা কি হবে, উষ্ণতার প্রভাবের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাপার মানে একটুখানি এটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন রকম কঠিন পদার্থ বিভিন্ন রকমভাবে তোমার হচ্ছে দ্রাব্যতা মানে শো করে। যেরকম কি জলের মধ্যে পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট, আচ্ছা আমি এগুলো একটা একটা করে পয়েন্ট করি। তো একটা হচ্ছে আমার 1 নম্বর, যেখানে আমি কি করছি পটাশিয়াম নাইট্রেটের সংকেত কি, সেটা হচ্ছে NO3, পটাশিয়াম কে, তাহলে হচ্ছে KNO3 বা NaNO3 সোডিয়াম নাইট্রেট। এই দুটোকে যদি আমি জলের মধ্যে মেশাই তাহলে কি হবে, তাহলে তো সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট এগুলো কি হয়, যদি আমি মানে জলের মধ্যে এই সব লবণগুলো এগুলোর যদি উষ্ণতা আমি বাড়াই তাহলে কি হবে, এগুলোও তোমার হচ্ছে মানে দ্রাব্যতা হচ্ছে বৃদ্ধি পাবে। তার মানে উষ্ণতা বাড়ানোর সাথে সাথে এদের দ্রাব্যতা কি হয়, বৃদ্ধি পাবে। বৃদ্ধির সাইনটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। তো উষ্ণতা মানে পরীক্ষা যেটা দেবে যে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা নিয়ন্ত্রক উষ্ণতার হচ্ছে তুমি ভূমিকা লেখো। তো সেক্ষেত্রে তোমাকে 1, 2, 3 করে বিভিন্ন পয়েন্ট লিখতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্ট এটা হবে যে জলের মধ্যে যদি আমি পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট প্রভৃতি লবণ দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, উষ্ণতা যদি আমি বাড়াই তাহলে আমার তার মানে যে দ্রাব্যতা সেটাও কি হয়ে যাবে, উষ্ণতার সাথে সাথে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে একটা জিনিস দেবে, সেটা হচ্ছে আমাদের যেটা NaClটা কি, আমাদের যেটা নর্মাল যে খাদ্য লবণ বা আমি এটাকে শুধু লবণ লিখলাম। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে তুমি যদি মানে টেম্পারেচার দাও, তুমি যদি উষ্ণতা বাড়ার সাথে সাথে এটা কি হবে, মানে এর যে দ্রাব্যতা বাড়ার হারটা এটা মানে খুবই কম, মানে একদম প্রায় বলতে গেলে নগণ্য, বা এটা বলতে পারো অপরিবর্তিতই থাকে প্রায়, মানে এতই অল্প হচ্ছে দ্রাব্যতাটা বাড়ে যে সেটাকে আমি ধরতে পারি যে এটা অপরিবর্তিত থাকে। মানে কি, মানে 100 গ্রাম জলে যদি ধরো তোমার 35 গ্রাম ওই যে NaCl নর্মালি হচ্ছে দ্রবীভূত হয়, এবার তুমি কি করলে ওর মধ্যে টেম্পারেচার আরও বাড়িয়ে দিলে, তো হওয়া উচিত কি ওর মধ্যে আরও এক্সট্রা হচ্ছে লবণ দ্রবীভূত হওয়ার কথা, কিন্তু দেখা যাবে মাত্র হচ্ছে 0.01% এরকম হচ্ছে তোমার লবণ ওর মধ্যে দ্রবীভূত আরও এক্সট্রা হলো। তো এতটাই কম হারে বাড়ে, তোমাকে লিখতে হবে এটা যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সাথে এতই কম পরিমাণে বাড়ে যে একে প্রায় অপরিবর্তিত থাকে বলা যায়, ঠিক আছে। এটা তোমাকে আলাদা করে 1 নম্বরেরও প্রশ্ন আসে যে উষ্ণতা বাড়ার সাথে সাথে NaCl এর দ্রাব্যতার কী পরিবর্তন দেখতে পাওয়া যায়, তো তখন তোমাকে বলতে হবে যে এটা দ্রাব্যতা অপরিবর্তিত থাকে। তাহলে একজনের হলো যে KNO3 আর NaNO3 বাড়লো, NaCl এর অপরিবর্তিত থাকলো। এবার 3 নম্বর কেস, 3 নম্বর কেসে কী হবে, 3 নম্বর কেসে হবে হচ্ছে আমার, এবার এই লবণগুলোর নামই হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4, বইতে সবই সংকেত আর ইয়েগুলো পেয়ে যাবে। তো CaSO4টা মনে রাখতে পারলেই ভালো। আর তারপর আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে CaOH মানে হচ্ছে কি, সেটা হচ্ছে হাইড্রক্সাইড। তাহলে আইদার ক্যালসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড এরাও কি একটা তোমার হচ্ছে লবণ। এই লবণগুলো তোমার জলের মধ্যে যদি থাকে এবং তুমি যদি জলের টেম্পারেচারটা বাড়াও, তার উষ্ণতা যদি বাড়াও, তাহলে দেখা যাবে এদের দ্রাব্যতা কি হবে, আবার হচ্ছে হ্রাস পাবে, ঠিক আছে। এটা আবার একটা স্পেশাল কেস, যে সব সময় যে মানে কঠিন পদার্থের আমি যদি উষ্ণতা বাড়াই কঠিন দ্রাবের ক্ষেত্রে, তাহলে যে ওটা বেশি পরিমাণে দ্রবীভূত হবে সেরকম কোনো কেস নেই। কিছু কিছু ক্ষেত্রে সেটা উল্টোও হয়। তো উল্টো কাদের ক্ষেত্রে হবে, একটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এখনও শেষ হয়নি, এবার হচ্ছে 4 এবং লাস্ট নম্বর, সেটার একটা স্পেশাল নাম, এটার নাম হচ্ছে
গ্লোবাল লবণ, এর সংকেতটা একটুখানি মনে রেখো। কিছু কিছু পরীক্ষায় স্কুলে হচ্ছে একটু মানে স্টুডেন্টদের টেস্ট করার জন্য ওরা সংকেতটা দেয়। তো গ্লোবাল লবণের সংকেত একটুখানি কঠিন, সেটা হচ্ছে Na2SO4 আর তার সাথে হচ্ছে 10 অণু জল থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে সংকেত। তাহলে গ্লোবাল লবণ এটা হচ্ছে এক টাইপের লবণ, এটাও কী হয় জলের মধ্যে দ্রবীভূত হয়, কিন্তু এর আবার স্পেশাল ব্যাপারটা কি, তুমি যদি উষ্ণতা বাড়াও, তো উষ্ণতা বাড়লে নর্মালি কি হচ্ছে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তো এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 32 ডিগ্রি দুটো ভাগে ভাগ হয়ে যায়। 32 ডিগ্রি অবধি তুমি যদি টেম্পারেচার বাড়াও ওর, দেখবে যে ওটার হচ্ছে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তো দ্রাব্যতা বাড়ে। তারপরে যেমনি 32 থেকে তুমি 33-34-এ উঠলে যেমনি আরও উষ্ণতা বাড়াচ্ছ, তখন কি হয়ে যাবে, ওর দ্রাব্যতা হচ্ছে কমে যাবে। বোঝাতে পারলাম? তাহলে চারটে জিনিস আমি আরেকবার বলি। তাহলে উষ্ণতা বাড়ানোর সাথে সাথে তরল পদার্থের মধ্যে কঠিনের দ্রাব্যতা নর্মালি বাড়ে, কিন্তু তুমি চারটে হচ্ছে জিনিস তোমাকে এখানে বলতে হবে। যে এক হচ্ছে যে এটা হচ্ছে তোমার পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট, এদের ক্ষেত্রে কি হবে, তোমার যদি মানে উষ্ণতা বাড়াই দ্রাব্যতাও কি হবে, বাড়বে। NaCl যেটা আমাদের খাদ্য লবণ, এটার কি হয় উষ্ণতা বাড়ানোর সাথে সাথে যে তার দ্রাব্যতা সেটা প্রায় নগণ্য মানে অপরিবর্তিতই থাকে। এরপর কি CaSO4 মানে ক্যালসিয়াম সালফেট আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আবার উল্টো হয়, যে যদি আমি উষ্ণতা বাড়াই তার যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা সেটা হচ্ছে হ্রাস পায়। আর লাস্ট যেটা, এটা হচ্ছে একদমই অন্য টাইপের, সেটা হচ্ছে গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হয়, যে 32 ডিগ্রি টেম্পারেচার অবধি ওর দ্রাব্যতা হচ্ছে বাড়ে, কারণ কি টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা বাড়ছে। তারপরে যেমনি তারপরে মানে এটা হচ্ছে এরপর কি হবে, উষ্ণতা বাড়ার সাথে সাথেও কি হয়ে যাবে, দ্রাব্যতাটা কমতে থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, তো এবার এটা নিয়ে একটা হচ্ছে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে তোমার হচ্ছে লেখচিত্রতে ফেলতে বলে। যে সেই আচ্ছা, এই জিনিসটাকে আমি একটুখানি এই পাশটায় করছি, দাঁড়াও, জায়গার একটু শর্টেজ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা সব কিছুতেই হচ্ছে ম্যানেজ করে নিতে পারবো। তো এখানে যে জিনিসটা হচ্ছে এবার আমি দেখব, সেটা হচ্ছে দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখো মানে কি, যেরকম আমরা কি করি যখন আমাদের ইয়ের ক্ষেত্রে লেখচিত্র করি সেই অঙ্কের ক্ষেত্রে, তেমনি এখানেও আমাকে একটা লেখচিত্র করতে হবে। তোমাকে প্রশ্ন দেয় যে তোমার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্লোবাল লবণের দ্রাব্যতার হচ্ছে লেখচিত্রটি অঙ্কন করো। শুধুমাত্র যে গ্লোবাল লবণ তা নয়, তোমাকে NaCl-এরও লেখচিত্রটা অঙ্কন করতে বলতে পারে, তোমাকে ওইদিকে KNO3 NaNO3 এদেরও লেখচিত্র অঙ্কন করতে দিতে পারে। তো প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা এই সব বেঁকে টেরে যাচ্ছে, এই হচ্ছে তুমি একটা লেখচিত্রের গ্রাফ আঁকলে। হাতের লেখা টেরা বাঁকার জন্য মাফ করে দিও। তো এখানে যেটা হচ্ছে এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে উষ্ণতা, উষ্ণতা হলো সেটা এই দিকে যাচ্ছে, মানে এইদিকে ধরো তোমার যদি 0 হয়, এটা হচ্ছে তোমার 5, 10 এরকম করে করে এটা হচ্ছে ধরো এখানে একটা সামথিং ইয়ের অবধি ধরো আমার 100 অবধি আছে। ঠিক সেমভাবে ওপরে যেটা আছে মানে এই দিকে যেটা আছে সেটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার দ্রাব্যতা। ঠিক আছে, তো এটাও কি হবে, এরকম 10, 20 করে করে এখানে হচ্ছে 100 অবধি যাবে। ঠিক আছে, এবার প্রথম আমার হচ্ছে KNO3 আর NaNO3 ক্ষেত্রে। তো কি হচ্ছে এদের ক্ষেত্রে যত আমি উষ্ণতা বাড়াবো কি হবে, এদের হচ্ছে যে তোমার দ্রাব্যতা সেটা হচ্ছে বাড়তেই থাকবে। তো ধরো আমি এটাকে হচ্ছে এই নীলকালিতেই করছি, তো এদের নিশ্চয়ই 0 ডিগ্রিতে উষ্ণতায় একটা তোমার কিছু না কিছু তোমার দ্রাব্যতা থাকবে। তো এটাকে আমি ধরলো এই জায়গাটায় ধরলাম। ঠিক আছে, তাহলে এবার এরপর থেকে কী হবে, যতই উষ্ণতা আমার বাড়তে থাকবে মানে যতই আমি এই দিকে যেতে থাকবো, তো ওটা কী হবে, ওটা হচ্ছে বাড়তে থাকবে। জিনিসটা হচ্ছে এইরকমভাবে গ্রাফটা উঠবে। কার ক্ষেত্রে এটা হচ্ছে আমার 1 নম্বর কেসের ক্ষেত্রে। ঠিক আছে, KNO3 NaNO3 ক্ষেত্রে। এবার আবার একটা কালার চেঞ্জ করি,
সেটা হচ্ছে আমার NaCl এর ক্ষেত্রে কি হবে। আমার NaCl এর ক্ষেত্রে জিনিসটা আমাদের দ্রাব্যতা কত পড়েছিলাম, যে NaCl এর দ্রাব্যতা হচ্ছে এই একটু আগে ওপরটাতে যে 35 মানে আমাদের লিখতে বলা হয়েছে। তো 35, তার মানে ধরো এই জায়গাটা করে হবে। তো এর কি হয়, উষ্ণতা বাড়ার সাথে সাথেও হচ্ছে কোনো রকম কোনো চেঞ্জ হয় না। তাহলে এর গ্রাফটা কীরকম হবে, উষ্ণতা বাড়ার সাথে সাথে এটা হচ্ছে এরকম স্ট্রেট থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে সেকেন্ড নম্বর কেসের ক্ষেত্রে। ঠিক আছে, উষ্ণতা বাড়ানোর সাথে সাথে ওর মধ্যে কোনো রকম হচ্ছে বৃদ্ধি বা হ্রাস আসবে না। হয়ে গেল। এবার হচ্ছে থার্ড নম্বর ক্ষেত্রে কি বলছে, যে আমার CaSO4 আর CaOH হোল্ডুর ক্ষেত্রে যদি আমি উষ্ণতা বাড়াই, ওর কি হয়ে যাবে, ওর জিনিসটা হচ্ছে তোমার কমতে থাকবে। তো এদের ক্ষেত্রে যে জিনিসটা, মানে এর যে ছবিটা তুমি আঁকবে, এই ছবিটা অ্যাকচুয়ালি তোমার যদি আঁকতে হয়, ধরো এর একটা নির্দিষ্ট পরিমাণ এখানে ধরো আছে, তো জিনিসটা হচ্ছে এরকম নিচের দিকে যাবে। ঠিক আছে, একদম তো শূন্য হবে না, তো এই রকম মতো আসবে। তো এটা হচ্ছে নিচের দিকে যাবে। তো ইয়েটা হয়ে যাবে হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে গ্রাফটা। আর লাস্ট যেটা আমার হচ্ছে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে গ্লোবাল লবণের ক্ষেত্রে। এটাকে আমি করছি হচ্ছে সবুজ দিয়ে। তো গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হবে, জিনিসটা হচ্ছে প্রথমে বাড়বে কত অবধি, 32 ডিগ্রি অবধি। ধরো এখানে তোমার হচ্ছে 5 আছে, 10 ধরো এই জায়গাটা করে তোমার হচ্ছে 32। ঠিক আছে, তো কি হবে, এটা প্রথম দিকে তোমার হচ্ছে এরকমভাবে এটা বাড়লো, বেড়ে কি হবে, এরপরে হচ্ছে জিনিসটা তোমার কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার 4 নম্বর। তো এই প্রত্যেকটার কিন্তু এই দ্রাব্যতা লেখোটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। খুব ভালো হয় তুমি যদি এমনি আসল জিনিসটা মনে রাখতে পারো। তুমি যদি এই 4টে জিনিস মানে এমনি নর্মালি মনে রাখতে পারো, তুমি দ্রাব্যতা লেখোটা ওটা ওর মধ্যে পুট করে ফেলতে পারবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যেটা হচ্ছে দ্রাব্যতা বাড়ছিল উষ্ণতা বাড়ার সাথে, তার হচ্ছে গ্রাফটা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে, ওপর দিকে উঠতেই থাকবে। আরেকজন কি ছিল, যার মধ্যে অপরিবর্তিত থাকবে, সেটা হবে একদম স্ট্রেট লাইন। ঠিক আছে, একজনের কি ছিল, সেটা হচ্ছে কমতে থাকছিল, তার হচ্ছে মানে নিম্নাভিমুখী হবে। আর 4 নম্বর যেটা ছিল, সেটা কি হবে, প্রথম দিকে দ্রাব্যতা বাড়তে থাকছিল, তো প্রথম দিকে পাহাড়ের মতো ওটা উপরের দিকে উঠছিল, তারপরে জিনিসটা কি হবে, সেটা হচ্ছে নিচের দিকে নামতে থাকে। ওকে, তাহলে এই গেল হচ্ছে এইদিকে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা। কিন্তু কি আমাদের এখনও হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে একটা টাইপ রয়েছে, সেই টাইপটা আমাকে কি করতে হবে, এখানে আর জায়গা নেই, তো আমি এটা জায়গাতে করে নেব। ঠিক আছে, তো নেক্সট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতা। আচ্ছা, পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দ্রাব্যতা লেখো কাকে বলে। আর তারপর তোমাকে বললো যে NaSO4 Na2SO4 মানে যেটা তোমার গ্লোবাল লবণ, তার হচ্ছে দ্রাব্যতা লেখোটা তুমি নিচে মানে বা তুমি কিভাবে ওটা পরিবর্তিত হচ্ছে সেটা তুমি দেখাও। ঠিক আছে, এবার তাহলে তোমাকে দ্রাব্যতা লেখো যদি বলে, তাহলে তুমি দ্রাব্যতা লেখো কাকে বলবে, তো সেটাও হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো তোমাকে লিখতে হবে যে একটা গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর উষ্ণতা, তাহলে কি করব, একটা গ্রাফ পেপার নিলাম। তো গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর কি ধরেছিলাম, যেটা আমার হচ্ছে অনুভূমিক, যেটা সেটা হচ্ছে উষ্ণতা, ও ওয়াই অক্ষ বরাবর কি করে ধরেছিলাম, হচ্ছে যদি দ্রাব্যতা ধরে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে কি বলে হচ্ছে দ্রাব্যতা লেখো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার তাহলে হচ্ছে আমার যে এখনকার জিনিস, সেটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে কি হয়। তো এক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে 3টে ব্যাপারে নির্ভর করে। তো প্রথম ব্যাপারটা কি, প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার চাপ। তো আমি একটু আগেই বললাম যে চাপের ক্ষেত্রে কি জিনিস হয়, যে স্থির উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট আয়তনে যদি আমি কোনো একটা দ্রাবক নিই, তার মধ্যে যদি আমি চাপ বাড়াতে থাকি, তাহলে চাপের সাথে সাথে কি হবে, গ্যাসের দ্রাব্যতা বাড়বে। তাহলে খুব সোজা কথায়, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে।
কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আরও জটিল হিসেবে দেয়, তখন দেয় হচ্ছে যে গ্যাসের চাপ বাড়লে দাব্যতা বাড়ে, এর একটি প্রাকৃতিক উদাহরণ বা এর একটি তোমার হচ্ছে উদাহরণ সহ বর্ণনা করো। তখন তোমাকে বলতে হবে যে অতিরিক্ত চাপে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করে কি করা হয়, সোডা ওয়াটার তৈরি করা হয়। যখনই সোডা ওয়াটারের আমি বোতলের ছিপিটা খুলি তখনই কী হয়, চাপ কমে যায়, তখনই সেই জিনিসটা ওই যে আমার CO2টা থাকে তার দ্রাব্যতাটাও কমে যায়, ফলে সেটা বুদবুদ আকারে বাইরে বের হতে থাকে। ঠিক আছে, তো ওর একটা মানে উদাহরণ তোমার হচ্ছে আসে। তাহলে একটা গেল চাপ, চাপের প্রকৃতি হলো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে উষ্ণতা। এই দুটো হচ্ছে আমার আগেরটার ক্ষেত্রেও ছিল, এটার ক্ষেত্রেও রয়েছে। তো এখানে এটা কি হচ্ছে, পরীক্ষাকালীন উষ্ণতা, যে আমি যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তরলের মধ্যে কি হবে। এবার এখানেই হচ্ছে টুইস্ট, উষ্ণতা যদি বৃদ্ধি করি, আমার যদি কঠিন হতো, তরলের মধ্যে কঠিন পদার্থ হতো, তাদের নর্মালি কি হতো যে তুমি যদি উষ্ণতা বাড়াও তার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বাড়ে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ঠিক উল্টো হয়। সেটা হচ্ছে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে উল্টো, যেটা হচ্ছে তোমার মানে কঠিনের দ্রাব্যতার থেকে এটা হচ্ছে উল্টো। উষ্ণতা বাড়লে গ্যাসের দ্রাব্যতা কমে, চাপ বাড়লে গ্যাসের দ্রাব্যতা বাড়ে। অ্যান্ড থার্ড কি, থার্ড হচ্ছে তরল ও গ্যাসের প্রকৃতি, মানে তুমি কীরকম তরল আর কীরকম গ্যাস নিয়ে পরীক্ষা করছো। তো এখানে ব্যাপারটা কী জিনিস হয়, যেরকম তুমি যদি অ্যামোনিয়া নাও, অ্যামোনিয়া কি হয়, অ্যামোনিয়ার মানে অ্যামোনিয়া একটা গ্যাস, NH3 বলে এটাকে। তো এই অ্যামোনিয়া এটা কি হয়, এটা এমনিতে এটা হচ্ছে জলে অতিমাত্রায় দ্রাব্য, মানে তুমি যদি একটু জল নাও তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া দ্রবীভূত হয়। ঠিক আছে, কিন্তু তুমি যদি ওটাকে বেনজিন বা ক্লোরোফর্মের মধ্যে তুমি ওটাকে দ্রবীভূত করো, আমি প্রথম দিন বলেছিলাম যে জল ছাড়া আর কি কি দ্রাবক হয়, সেটা হচ্ছে বেনজিন হয়, ক্লোরোফর্ম হয়। তো সেরকমভাবে অ্যামোনিয়া যদি তুমি জলে দ্রবীভূত করো তাহলে কী হবে, ওই জিনিসটা প্রচুর পরিমাণে দ্রবীভূত হবে। কিন্তু অ্যামোনিয়াকে তুমি যদি বেনজিনে বা ক্লোরোফর্মে দ্রবীভূত করো তখন কিন্তু এটা আর ততটাভাবে দ্রবীভূত হবে না। তার মানে যদি আমার তরল চেঞ্জ হয় তাহলে তার হচ্ছে যে দ্রবীভূত বা দ্রাব্যতা সেটা চেঞ্জ হয়। আবার ঠিক সেইভাবে গ্যাসও যদি চেঞ্জ হয় তাহলেও কি হয়ে যাবে, তোমার হচ্ছে দ্রাব্যতাটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এই তরলে গ্যাসের দ্রাব্যতা এখানে হচ্ছে 3টে ফ্যাক্টর রয়েছে। তাহলে এই 3টে ফ্যাক্টর কী কী, একটা হচ্ছে চাপ, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে, উষ্ণতাটা কী হয়, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমবে, তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর লাস্ট কি হচ্ছে, তরল আর গ্যাসের প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল মোটামুটি আমার দ্রাব্যতা লেখো, আর তরলে গ্যাসে দ্রাব্যতা আর তরলে কঠিনে দ্রাব্যতার কয়েকটা ফ্যাক্টর। ওকে, আজকের ক্লাসে এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা কিছু হচ্ছে অঙ্ক করব এই দ্রাব্যতার সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম, সেটা কি বলো দেখি, সেটা হচ্ছে জলকে কি বলা হয়, সেটা হচ্ছে সার্বজনীন দ্রাবক বলা হয়। জলকে কি বলা হয়, সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবক মানে কি, যে জল হচ্ছে এমন একটা দ্রাবক যার মধ্যে মোটামুটি প্রায় সমস্ত জিনিসই হচ্ছে দ্রবীভূত করা যেতে পারে। ঠিক আছে, তা বলে এরকম না যে তুমি জলের মধ্যে মানে এক টুকরো তুমি হচ্ছে লোহার ফেলে দিলে বা ফেলে দিয়ে তুমি বলবে আমি এটাকে মানে দ্রবীভূত করার যোগ্য, এরকম কোনো জিনিস যদি দাও তুমি জলের মধ্যে, কি হয় সেই জিনিসটা হচ্ছে ভেঙে যায়। খুব সোজা কথা, তুমি যদি জলের মধ্যে NaCl দাও, NaCl পাঠালে সেটা কি হয়ে যাবে, Na+ ভেঙে যাবে, Cl- ভেঙে যাবে। ঠিক সেইভাবে তুমি যদি এখানে CaSO4 দাও, তুমি যাই লবণ এখানের মধ্যে দাও না কেন সেটা হচ্ছে গিয়ে তোমার ভেঙে যাবে। ঠিক আছে, তো সেই জন্যই কী হয় যে জলের মধ্যে তুমি যে কোনো জিনিসেরই তুমি হচ্ছে জলীয় দ্রবণ তৈরি করতে পারবে, এবং তাই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এবার ব্যাপারটা হচ্ছে কেন জলের মধ্যে কোনো জিনিস এইভাবে মিশে যায়। তো এমনিতে কি হয়, জলের যে অণুগুলো সেগুলো হচ্ছে গোলাকার হয়। তো জলের অণু ধরো এরকম গোলাকার হয়ে এরকম পাশে পাশে এই জায়গায় রয়েছে। তো গোলাকার হওয়ার জন্য কি হচ্ছে, ওদের মাঝখানে মাঝখানে একটু একটু করে গ্যাপ থাকে। মানে এই যে তোমার জিনিসটা, এই যে এইখানের এই যে গ্যাপটা,
এইখানের এই যে গ্যাপটা, তো এই রকম এই জায়গাতে কি হয়, বিভিন্ন রকম এরকম গ্যাপ তৈরি হয় দুটো যে অণুর মধ্যে, দুটো আন্তঃআণবিক হচ্ছে ফাঁকা স্থান দেখতে পাওয়া যায়। এবার আমি আগের দিন কি পড়িয়েছিলাম, আমি আগের দিন হচ্ছে তোমার মানে আগের ক্লাসে সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ, কোলয়েড, আর কি পড়েছিলাম, প্রলম্বন। এই জিনিসটা কি ছিল হচ্ছে আমার যে দ্রাবের কণার তার ব্যাসের ওপর ডিপেন্ড ছিল। প্রকৃত যে দ্রবণ সেক্ষেত্রে কী ছিল, দ্রাবের অণুর যে ব্যাসগুলো সেগুলো খুবই নগণ্য ছিল, প্রায় 10⁻⁹ বা -7, তার থেকেও হচ্ছে কম। কোলয়েডে কী ছিল, এটা একটুখানি আরেকটু হচ্ছে এটা বড় বড় ছিল, ঠিক আছে। আর প্রলম্বনের ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটাই বড় বড় ছিল। তো এবার যদি এটা কি হয়, প্রকৃত দ্রবণের দ্রাব হয়, সেই দ্রাবগুলো এই যে ফাঁকগুলো থাকে এই ফাঁকগুলোর মধ্যে খুব সহজেই বসে যায়। তো তাই জন্যই কি হয়, যত তোমার দ্রাবের মানে আকৃতি কম হবে, তার ব্যাস কম হবে, সেগুলো কী হবে, এই জলের মধ্যে হচ্ছে খুব সহজে ওটা ফিক্সড হয়ে যাবে। আর যতই ওটা জলের মধ্যে ওই আন্তঃআণবিক ফাঁকের মধ্যে ওটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে সেই যে দ্রবণ তৈরি হয় সেটা হয়ে যায় প্রকৃত দ্রবণ। কোলয়েডের ক্ষেত্রে কি হয়, কোলয়েডের ক্ষেত্রে কিছু কিছু অণু হচ্ছে এর ভেতরে ঢুকতে পারে, আর কিছু কিছু অণু কি হয় এর ভেতরে ঢুকতে পারে না। তো কিছু এর মধ্যে হচ্ছে ঢুকতে পারে, কিছু হচ্ছে ঢুকতে পারে না। তো সেই জন্য কোলয়েড দ্রবণের ক্ষেত্রে কি হয়, ওটা কিছুটা দ্রবণ হচ্ছে ফিল্টার, মানে ওটা ওর কী হয়, ফিল্টার পেপারকে পাস করে যায়, কিন্তু পার্চমেন্ট পেপার যখনই নিই ওটা হচ্ছে পাস করতে পারে না, ঠিক আছে। আর প্রলম্বনের ক্ষেত্রে কি হয়, কণাগুলো এতটাই বড় থাকে যে ওরা ওই আন্তঃআণবিক ফাঁকের মাঝখানে ঢুকতে পারে না। ফলে কি হয়, জলের অণুও জলের অণুর মতো থাকছে, আবার মাঝখানে যে তোমার কোলয়েডের যে প্রলম্বন কণার যে অণুগুলো আছে সেগুলোও তার মতো থাকছে। ফলে যদি মানে তুমি জলের অণুর মধ্যে তুমি যদি প্রলম্বনের কণা থাকে, মানে প্রলম্বন যদি দ্রবণ হয়, তাহলে তার মধ্যে যে দ্রাবের কণাগুলো হয়, যেমন জলের মধ্যে তোমার মাটির কণা, সেগুলো কি হয়ে যাবে, ওর সাথে যেহেতু ওর মধ্যে মিশতে পারেনি, ওর ভেতরে ঢুকতে পারেনি, তো জিনিসটা আস্তে আস্তে কী হবে, থিতিয়ে পড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে মানে ওটার ব্যাখ্যাটা, যে কেন ওটা মানে থিতিয়ে পড়ে, কেন তোমার প্রকৃত দ্রবণটা এত স্বচ্ছ হয়, বোঝাতে পারলাম। তার জলকে কেন সার্বজনীন দ্রাবক বলে, এটাও হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে আসে। ওকে, থ্যাংক ইউ।